চাই যারা কার্যত যাদবপুরের প্রসঙ্গে বলেন কাশ্মীর মাঙ্গে আজাদি। আমি সেই সব বুদ্ধিজীবীদের আজ খুঁজতে চাই, বলতে চাই কোথায় থাকে আপনাদের কাশ্মীরের আজাদি। দিনের পর দিন যারা দেশের অভ্যন্তরে ক্রমাগত রাজনীতি করে যান তাদেরকে প্রশ্ন করতে চাই কোথায় থাকে আজাদি। 1947 সালের 15ই আগস্ট সত্যিই আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিনা সে নিয়ে যারা কার্যত ধন্দে থাকেন আমি তাদের প্রশ্ন করতে চাই কোথায় থাকে আজাদি। আজ যে ঘটনা একের পর এক ট্র্যাক টিভি বাংলা রেখেছে সেই প্রত্যেকটি ছবিকে যদি আপনারা এক বিন্দুতে রাখেন তাহলে দেখবেন না এটা কোনো হঠাৎ করে হওয়া ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ঘটনা। এবং এই ঘটনার দায় সরাসরি নিতে হবে সেই সব পাকিস্তানের জঙ্গিদের। আমি আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি তাহলে পাকিস্তানের কসাইদের হ্যাঁ দায়িত্ব নিতে হবে। তার কারণ এলওসি যখন সরাসরি মেনটেন করছে ভারতবর্ষ তখন ওই একই চুক্তিতে কেন পাকিস্তান সেটা মেনটেন করছে না? পাকিস্তান বলছে এলওসির ক্ষেত্রে আমরা সব মেনটেন করি। আজ যে ঘটনা সামনে আসছে, গতকাল থেকে যে ঘটনার প্রবাহ চলছে সেই ঘটনা প্রবাহের মাঝে এলওসিতে প্রতিবার আমরা দেখছি পাকিস্তান থেকে কিছু দল জঙ্গি বারংবার এই দেশে প্রবেশ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন প্রবেশ করছে? এলওসি তারা মেনটেন করছেন না, তাহলে ভারত শুধুমাত্র কি বসে থাকবে এটা ভাবছেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবার ইটের বদল শান্তি হতে পারে না, অশান্তির বদলা শান্তি হতে পারে না। হ্যাঁ ভারত সহ্য করে, ভারত সহ মর্মিতার দেশ, ভারত সংস্কৃতি পরায়ণ একটি দেশ, ভারতে সৌহার্দ্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সম্প্রীতি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, জৈন প্রত্যেকে একত্রিতভাবে থাকে। তার কারণ ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, কিন্তু সেকুলার কখনো একপাক্ষিক হতে পারে না। আমি কেন এ প্রসঙ্গ তুলছি তা আপনাদের সামনে প্রতিনিয়ত এই 1 ঘন্টার মধ্যে বিন্দু বিন্দুতে আপনাদের সিন্ধু রাখবো। তার কারণ প্রত্যেকটি পয়েন্ট যখন আপনারা জুড়বেন আজ 1 ঘন্টা পরে আপনাদের মনে হবে যে হ্যাঁ সেকুলারিজম কখনো একপাক্ষিক হয় না এবং সেকুলার এই শব্দটি ইটসেলফ ধীরে ধীরে কিছু মানুষের কাছে দুর্বলতার প্রমাণ হয়ে গিয়েছে। না, সেকুলারিজম কোনো দুর্বলতা নয়, ধর্ম আফিম, এটা ঠিক। ধর্ম আফিম, ধর্ম একজনের সঙ্গে আরেকজনের বিভেদ প্রকাশ করে, এটা ঠিক। কিন্তু তার অর্থ এটা নয় যে এক ধর্ম আরেক ধর্মকে বারংবার আঘাত করবে আর আরেক ধর্ম প্রতিবার সেটা সহ্য করবে, মেনে নেবে, এটা নয়। অন্তত কাশ্মীর যা নিয়ে এত আন্দোলন, এত বিক্ষোভ, এত প্রদর্শন বিভিন্ন সময় দেখা গিয়েছে, সেই জম্মু কাশ্মীরে কার্যত আজ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ভূস্বর্গে রক্ত প্রবাহ সেই সব ইনোসেন্ট মানুষদের, যারা পর্যটক, যারা নিরস্ত্র অবস্থায় কাশ্মীরে গিয়েছিলেন শুধুমাত্র তাদের সময় কাটানোর জন্য। সারাদিনের সব সময় যেভাবে ফ্রাস্ট্রেশনে সাধারণ মানুষরা থাকে সেই ফ্রাস্ট্রেশন থেকে একটু বেরিয়ে আসার জন্য, হতাশ অবস্থা থেকে একটু বেরিয়ে আসার জন্য একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজেদের জীবনটা কাটাবেন বলে অনেক সময় অনেক জায়গায় পর্যটন কেন্দ্র শুধুমাত্র জম্মু কাশ্মীর রয়েছে এমনটা নয়, অনেকে তর্কের খাতিরে সেটাও বলতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে জম্মু কাশ্মীর পর্যটন কেন্দ্র, আর সেই পর্যটন কেন্দ্রে সেই ভূস্বর্গে সাধারণ মানুষ যায় কিসের জন্য? শান্তির জন্য। পহেলগাঁও এটাও একটি শান্তির জায়গা, অমরনাথ যাত্রা শান্তির জায়গা। মানুষ ধর্মপরায়ণ হয়ে কোথায় যাবেন, ভারতের কোন প্রান্তে যাবেন, এটা ভারতবাসী ডিসাইড করবে, সেই সব জঙ্গিরা নয়। সেই সব জঙ্গিরা কখনোই এটা সিলেক্ট করে দিতে পারেন না যে আমরা ভারতবাসী, আমাদের সহযাত্রীরা, সহযোদ্ধারা, আমরা প্রত্যেক সহনাগরিক কোন জায়গায় কখন কোথায় পা দেব সেটা কিছু দল দুষ্কৃতী, কিছু দল জঙ্গিরা সেট করে দেবেন না। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যারা বলছেন ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর, তাদেরকে বলি ভালো করে একটু ইতিহাসটা পড়বেন। ইতিহাসটা বোধহয় একটু কম পড়া হয়ে গিয়েছে, যদি পড়তেন তাহলে অন্তত অশিক্ষিতর মতো বলতেন না যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের জায়গায় ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর। সেই সব কাপুরুষ পাকিস্তানিদের আমরা বলতে চাই যারা দিনের পর দিন সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার করেন, সেই সব কাপুরুষ পাকিস্তানিদের আমরা বলতে চাই যারা দিনের পর দিন সেই সব সহনাগরিকদের ওপর অত্যাচার করেন এবং সহনাগরিকদের দিনের পর দিন
এই অত্যাচার বশত তারা ঘর ছাড়া হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা পর্যটন কেন্দ্রে গিয়ে পর্যটকের ভূমিকা পালন করতে গিয়েও তাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে। কেন? তারা কোনো হাতে অস্ত্র নিয়ে গিয়েছিলেন? তারা তো নিরস্ত্র অবস্থায় ছিলেন, তাহলে তাদেরকে মারা হলো কেন? প্রশ্ন তুলব, আজ জানার চেষ্টা করব ঠিক কোন জায়গায় সিকিউরিটি সিস্টেম এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রশ্ন কেন্দ্র সরকারের দিকেও যাবে, তার কারণ রাজ্যে বা কেন্দ্রের এটা ইস্যু নয়, এই ইস্যু গোটা ভারতবর্ষের ইস্যু, এই ইস্যু সাধারণ নাগরিকদের ইস্যু, এই ইস্যু সেই সব সহযাত্রীদের ইস্যু যারা দিনের পর দিন সম্প্রীতির বার্তা দিয়ে চলেন, সেকুলারিজমের ব্যাখ্যা দেন, তাদেরকে আজ হতাহতের শিকার হতে হয়েছে। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখছেন, ট্রাইব টিভি বাংলা সম্প্রীতির বার্তা দিচ্ছে, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের আরও অনেক ব্যাখ্যা দেবো, অনেক কিছু রাখবো আপনাদের সামনে, কিন্তু তার আগে এই ছবিটা দেখুন। এই মুহূর্তে ঘড়ি কাটা 7টা ঠিক 3 বাজে আপনাদের সামনে সম্প্রীতির বার্তা দিচ্ছি ট্রাইব টিভি বাংলা। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ যিনি হতাহতের শিকার হয়েছেন, সেই ব্যক্তিকে পিঠে কাঁধে, লিটারালি কাঁধে নিয়ে সেই জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন। প্রশ্নটা হিন্দু মুসলমানের নয়, যেসব বুদ্ধিজীবী মানুষরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন হিন্দু মুসলমান আলাদা আলাদা করার, বিশেষ করে ভারতবর্ষে, সেই সব ব্যক্তিদের ট্রাইব টিভি বাংলার এই প্রতিবেদন দেখা উচিত, এই ছবিটা দেখা উচিত, যেখানে কার্যত একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরেকজন মানুষকে কার্যত অন্য একজন হিন্দু, যতগুলো আমরা সূত্র মারফত জানতে পারছি, সেই ব্যক্তিকে কোমরে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে যাচ্ছেন তারা। প্রশ্ন হচ্ছে, এরপরও বলবেন সেকুলারিজমের ব্যাখ্যা হয় না? হ্যাঁ, সেকুলারিজমের ব্যাখ্যা হয়, কিন্তু সেই সব মেকিদের জন্য নয় যারা সেকুলারিজমের অপব্যাখ্যা করে। জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আপনাদের সামনে। আজও শব্দের তীরে জব্দ হবে ইস্যু। জানার চেষ্টা করব পাকিস্তান মূল জায়গাটা ঠিক কোথায় রয়েছে, পাকিস্তান কি চাইছে, ইন্ডিয়ার অবস্থান কোথায়, পাকিস্তান কেন বারংবার আক্রমণ করছেন, জানার চেষ্টা করব। তার আগে এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। এপ্রিল মে মাসে কাশ্মীরের পর্যটনের ভরা মরশুম। সবেমাত্র সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল ভূস্বর্গ। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাল লেক, সোনমার্গ থেকে পহেলগাঁও, ভরা পর্যটকে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো জঙ্গিরা। প্রায় 6 বছর আগে পুলওয়ামা বোমা হামলায় শহীদ হন 40 জন সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের কর্মী এবং আক্রমণকারীরা। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ সে হামলার দায়ভার স্বীকারও করে। হামলাকারীদের মধ্যে ছিল পুলওয়ামা জেলার স্থানীয় বাসিন্দা আদিল আহমেদ দার এবং জইশ-ই-মোহাম্মদ পুলওয়ামা সন্ত্রাস হামলায় সে সময় ভারত পাকিস্তানকে দায়ী করে। এরপর 22 এপ্রিল বুধবার ফের একবার জঙ্গি হামলার সাক্ষী থাকলো ভারত। পুলওয়ামার পর ভারত দেখল আরও এক নৃশংস জঙ্গি হামলা। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা। পহেলগাঁও হামলায় মৃত্যু সংখ্যা অন্তত 28 জন। রক্তাক্ত ভূস্বর্গ। ভূস্বর্গে সন্ত্রাসীদের হামলার ঘটনা আন্তর্জাতিক মহলেও এই হামলার নিন্দা জানানো হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কাশ্মীরের খবরে বেশ কষ্ট পেয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আমেরিকা। বছরের পর বছর ধরে জম্মু ও কাশ্মীরে ভারতীয় আইন এবং সংবিধানের 370 ধারা অধীনে রাষ্ট্রপতির আদেশ জারি ছিল। 2019 সালের 5ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে কেন্দ্রের বিজেপি সরকার জানিয়ে উপত্যকার বহু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তাদের মগজ ধোলাই করে টিআরএফ তৈরি করে পাক জেহাদি সংগঠনগুলি। যদিও অন্য একটি সূত্রের দাবি, করাচিতে সমাজসেবী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সংগঠনের মাথায় রয়েছে সাজিদ জাট।
সাজ্জাদ গুল এবং সালিম রেহমানিরা সকলেই লস্করের সহযোগী। গোয়েন্দা সূত্রে খবর, শুরু থেকে এই সংগঠনটি কাশ্মীরি জঙ্গিবাদের স্থানীয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। মূলত লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের কিছু সদস্যকে নিয়ে এদের সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয়। 2022 সালে ভারত সরকারের তরফে এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, গত কয়েক বছরে কাশ্মীরে নিহত প্রায় 172 জন জঙ্গির মধ্যে অন্তত 108 জনই টিআরএফ এর সদস্য ছিল। 2023 সালের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক টিআরএফকে নিষিদ্ধ ঘোষণা করে। আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1967 আইনের অধীনে তাদের নিষিদ্ধ করা হয়। কেন্দ্র সরকারের মতে টিআরএফ ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এক বিপজ্জনক হুমকি। ফলে এই নৃশংস হামলার পেছনে কি রয়েছে এই জঙ্গি সংগঠন, প্রশ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একের পর এক বিস্ফোরক কিছু ছবি দেখতে তৈরি থাকুন, তার কারণ অনেকগুলো ছবি আপনাদের দেখাবো এবং ডটসগুলোকে আলাদা আলাদা ডটসগুলোকে এক লাইনে আনবার চেষ্টা করবো আগামী 1 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে প্যানেল ডিসকাশনে আসছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রীতম সিং, বিজেপি সমর্থক, বিজেপি নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রাজু ঘোষ, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অনুষ্টুপ রয় বর্মন, প্রত্যক্ষদর্শী। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কিছুক্ষণ মধ্যেই জুড়বেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই একটু প্রীতমবাবুর কাছে যাব। প্রীতমবাবু, আজ প্রশ্নটা সমস্ত নাগরিকদের জন্য, আজ প্রশ্নটা সরাসরি ভারতের নিরাপত্তার জন্য। হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই। ভারতীয় নিরাপত্তা যখন রয়েছে, কেন্দ্র সরকারে রয়েছে বিজেপি, এবং বিজেপিকে এই কোশ্চেন ফেস করতে হবে। আজ শব্দের কাটাকাটিতে যে শব্দ ক্রমাগত সহনাগরিকরা ব্যবহার করছেন তা হলো সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, ইন্টেলিজেন্স, সব কি তাহলে ফেল করলো? প্রীতমবাবু, প্রীতমবাবু শোনা যাচ্ছে আমার কথা? প্রীতমবাবু, আমার কথা শোনা যাচ্ছে? আজ সহনাগরিকরা প্রশ্ন করছেন সরাসরি, বলছেন ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে, বলছেন তাহলে কি ইন্টেলিজেন্স ফেল করলো? কি বলবেন? প্রথমে নমস্কার। আজকে এই ঘটনা যেটা হয়েছে সেটার জন্য প্রতি পরিবার এবং প্রত্যেক ব্যক্তি যারা এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা খুবই মর্মাহত। দেখুন, সবচেয়ে বড় বিষয় আজকে এই ঘটনাটা শুধুমাত্র আমরা রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে সেখানে বিভিন্ন বিষয় আমাদের সামনে আসবে। মর্মাহত শুনতে চাইছে না সাধারণ মানুষ, মর্মাহত শুনতে চাইছে না। প্রীতমবাবু, আপনি বলুন কি স্টেপ নেওয়া হবে? আজকে কি স্টেপ নেওয়া হবে? প্রীতমবাবু, মর্মাহত ছাড়ুন, আপনি বলুন কি স্টেপ নেওয়া হবে? দেখুন অঞ্জন বাবু, আমার কথা যতজন শুনছেন সবাই ভালো মতো জানেন যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা আগে এইসব ঘটনাগুলি ঘটার পর কি কি স্টেপ নিয়েছে, এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হয়তো কিছুটা কথাটা মাঝে বুঝিয়ে দিয়েছেন যে কিছু একটা বড় ঘটনা হতে চলছে। দেখুন, আসলে কিভাবে কোন ঘটনা কোন স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে কি হবে, নিশ্চয় এটা আমার বা এখানে প্যানেলে বসে আছে যতজন তাদেরও জানার বিষয় না, কারণ সেটা জানা সম্ভবও না। কারণ কখন উড়ি অ্যাটাক হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বা কখন পুলওয়ামার রিটালিয়েশন হয়েছিল বা কিভাবে হয়েছিল সেগুলো আমরাও জানতে পারিনি, হওয়ার পর জানতে পেরেছি। হয়তো সেই বিষয়গুলোকে নিয়ে হয়তো আমাদের বিরোধী দলের বিভিন্ন ব্যক্তিরা সেগুলোকে নিয়ে প্রশ্ন চিহ্ন আমরা নাই জানতে পারি প্রীতমবাবু, আমরা নাই জানতে পারি প্রীতমবাবু, কিন্তু ক্রমাগত যে ঘটনাগুলো সামনে আসছে, যে ছবিগুলো সামনে আসছে, একজন প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে ইতিমধ্যে প্যানেল ডিসকাশনে রয়েছেন। হ্যাঁ, একেবারে স্পটে না থাকলেও সাময়িক পরিস্থিতিটা সে আন্দাজ করতে পেরেছিলেন। একটু শুনি তার কাছ থেকে অভিজ্ঞতার কথা। অনুষ্টুপ,
আনমিউট করুন প্লিজ। শোনা যাচ্ছে আমার কথা? স্পষ্ট বলুন। হ্যাঁ, নমস্কার। আমি ঘটনাচক্রে সেই সময় ওই এলাকার কাছাকাছি ছিলাম। বিষয়টা হচ্ছে আমি গতকালকে সেই সময় সোনমার্গ থেকে পেহেলগাঁও যাচ্ছিলাম। আপনারা সকলেই জানেন যে বিষয়টা ঘটেছে পেহেলগাঁওয়ের বাইসারন ভ্যালিতে। আমি ধরুন 30-40 মিনিট দেরি হওয়ার কারণে আমার শুরু হওয়াতে আমরা যারা সবাই যাচ্ছিলাম আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইসারন ঘুরে তারপর পেহেলগাঁও ঢুকবো। 30-40 মিনিট দেরি হয়ে যাওয়ার কারণে আমরা পেহেলগাঁওয়ের ঠিক আগেই, আপনারা হয়তো জানবেন, আশমুকাম বলে একটা জায়গা আছে, কিলোমিটার 10 হয়তো, সেখানে আমাদেরকে আটকে দেওয়া হয়, সিকিউরিটি ফোর্সেস আটকে দেয়। আচ্ছা। ধরুন ওই 2:30-এর কাছাকাছি সময় যখন সদ্য ঘটনাটা শুরু হয়েছে, আমরা এলাকাতে আমাদের গাড়ি বলা হয় যে আপনারা ঘুরে যান, আপনারা ঢুকতে পারবেন না। আমরা গাড়ি ঘুরিয়ে সেখানেই দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি যে কি হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই আমরা তখন জানি না কি ঘটেছে। আমরা আশেপাশে দাঁড়িয়ে থাকা 1-2টি গাড়ি সেই সময় ছিল, সেখানে জিজ্ঞেস করে জানতে পারি যে বেসিকটুকু যে কোনো একটা এনকাউন্টারের ঘটনা ঘটেছে, এবং সেই সময় কথায় কথায় উঠে আসে যে হয়তো 2জন আহত হয়েছেন। এবার সেই সময় আমাদেরকে বলা হয় যে আপনারা এখানে ঢুকতে পারবেন না, আপনারা ফিরে যান। যথারীতি আমরা সেই মুহূর্তে কিছু করার উপায় নেই এবং আমরা শ্রীনগর ফেরার রাস্তা ধরি। কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বা আমার সঙ্গী যারা এই সফরে আমার সঙ্গে রয়েছেন, তাদের সব থেকে বেশি যেটা, মানে হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে গুলি চালানোর ঘটনা আমার চোখের সামনে ঘটেনি, কিন্তু আমি দেখেছি পরের পর মানে হিস্টেরিক্যাল স্পিডে একের পর এক অ্যাম্বুলেন্স, জেকেপির সাজোয়া গাড়ি, আর্মির গাড়ি, মাথার উপর দিয়ে চপার পরের পর ঢুকে মানে মানে রীতিমতো একটা হিস্টেরিক্যাল স্পিডে তারা চলছে, এবং মানে পুরো বিষয়টা এরকম চলছে সেখানে, সেটা আপনি আন্দাজ করতে পারছিলেন। একদমই তাই। এবং আমরা সেটা পরিষ্কার এই জিনিসটা বুঝতে পারছিলাম যে 2জন, মানে এই এত পরিমাণ সাজোয়া, এরকম অ্যাম্বুলেন্সের এত দ্রুত ছুটে যাওয়া, উপর দিয়ে চপার যাওয়া, ইট হ্যাজ টু বি সামথিং মেজর। এবং খুব স্বাভাবিকভাবেই মানে আমার সঙ্গে যারা রয়েছে, আমরা কিছুটা দূরে এসে, আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয়নি, খুব স্বাভাবিকভাবে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি কিছু খাবো এবং পুরো বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করবো। সেই সময় কলকাতা থেকে আমাদের প্রত্যেকের পরিবারের লোকজনের ফোন যে তোমাদের আজকে পেহেলগাম যাওয়ার কথা ছিল, তোমরা কোথায় আছো, এই ঘটনা ঘটেছে। মানে পুরো বিষয়টা হচ্ছে আমরা ঘটনাটা থেকে কিছু কিলোমিটার দূরে রয়েছি, আমরা নিজেরা সেই মুহূর্তে কোনো ইনফরমেশন পাচ্ছি না। নিউজের মাধ্যমে কিছু ইনফরমেশন আমাদের পরিবারের লোক পাচ্ছেন, তারা প্যানিক। এবং আমরা ডেফিনেটলি, মানে আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না আমার সঙ্গী সাথী যারা ছিলেন তারা কি পরিমাণ প্যানিক ছিলেন সেই সময়। এবং আমরা এক্সপেক্ট করছিলাম, মানে তারপর যখন আমরা শ্রীনগরে পৌঁছেছি সন্ধ্যের, সিকিউরিটি মারাত্মক টাইট এখানে। সেই সময় অমিত শাহ শ্রীনগরে আসবেন সেটা ডিসিশন হয়ে গেছে, গোটা ঘটনার জেরে সিকিউরিটি মারাত্মক টাইট হয়ে গেছে। এবং পেহেলগাম থেকে মানে পরের পর লোকজন শ্রীনগরে নেমে আসছিলেন, এখানে হোটেল পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছিল এখানে, মানে যা সিচুয়েশন হয়েছিল। আমরা একটা জায়গায় অবশেষে, যেখানে আমরা শেল্টার পেয়েছি ফাইনালি, একটি হোটেলে, সেখানে যাওয়ার পর আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের সঙ্গে আমাদের স্ত্রীরা রয়েছেন, আমাদের বোনেরা রয়েছেন, একটা অত্যন্ত ট্রমাটাইজড সিচুয়েশনের কারণে আমরা কেউ কোনোদিন এই ঘটনা চোখের সামনে থেকে দেখিনি। সেটা হয়তো মানে ধীরে ধীরে একটা রাত কাটলে হয়তো আমরা একটু স্বাভাবিক অবস্থায় আমাদের পরিবারের লোকজন ফিরবেন, কিন্তু একের পর এক নিউজে পরপর যা সিচুয়েশনের বর্ণনা, ঘটনার বর্ণনা আসছে, বা যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, পরে আমরা নিউজ দেখছি, মানে এখনো অব্দি সত্যি কথা বলতে আমি এটা বলবো না যে তারা হয়তো খুব স্বাভাবিক হতে পেরেছেন। একটু সময় তো আপনি তো এখন সেখানেই রয়েছেন, হ্যাঁ তাই তো? এখন পরিস্থিতিটা ঠিক কি জানতে পারছেন? দেখুন, গতকাল রাত্রেই আমরা যে খবরটা এখানে পেয়েছিলাম, এবং আজকে সারাদিন আমরা দেখেছি যে গোটা এখানে কাশ্মীরে এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং একই সঙ্গে জেকেএনসি সবাই মিলে এখানে বন্ধ রেখেছে এই ঘটনার বিরোধিতা করে। এবং যে জিনিসটা আমি লক্ষ্য করেছি এখানে, যে সাধারণ মানুষ, অন্তত শ্রীনগরে আমি যেটা দেখেছি, খুব স্বতঃস্ফূর্ত ভাবে এখানে সবাই নিজের দোকানপাট বন্ধ রেখে না বেরিয়ে এই গোটা ঘটনার বিরোধিতা করেছেন। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, আমার গাড়ি যিনি চালাচ্ছিলেন তার সঙ্গে কথা বলেছি, এবং আরো বিভিন্ন 2-4 জনের সঙ্গে রাস্তাঘাটে স্বাভাবিকভাবেই যে কথা বলেছি, তাতে প্রত্যেকে আমাদেরকে মানে কথা বলার শুরুতেই তাদের প্রথম বক্তব্য একটাই, যে উই আর ভেরি সরি অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই ঘটনা হওয়া উচিত হয়নি। এবং সব থেকে বড় যেটা তাদের প্রত্যেকের মুখে বারবার উঠে এসছে, যে হামারে পেট মে লাত মার দিয়া।
ট্যুরিজম এখানে তারা প্রত্যেকে তাদের বক্তব্য যেখানে ট্যুরিজম ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা তো মানুষ স্বাভাবিক অনুষ্ঠুপ যে সাধারণ মানুষ যখন এই ঘটনার সম্মুখীন হচ্ছেন, সম্মুখ সমরে এইসব জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তারা সেখানে যেতে চাইবেন না, তারা ভয় পাবে। একদমই সঠিক বলেছেন। ঠিক যে কথাটা আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম যে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে রয়েছে তারা প্রত্যেকে ট্রমাটাইজড, এবং তারা আমি আপনাকে এই মুহূর্তে সত্যি এই কথাটা বলতে পারবো না যে তারা ফেরত গিয়ে কতটা তাদের নিজেদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবকে এখানে ঘুরতে আসার জন্য এনকারেজ করতে পারবেন। মানে আই সিরিয়াসলি ডোন্ট হ্যাভ এন আনসার টু দিস। একেবারে তাই, একের পর এক যে ছবিগুলো সামনে আসছে তা সত্যি অত্যন্ত রোমহর্ষক, এবং সবচেয়ে বেশি যেটা বেদনাদায়ক ছবি ধরা পড়ছে তা হলো নব দম্পতি, তারা বিয়ে করেছিলেন এবং তারা সেখানে ঘুরতে গিয়েছিলেন। ছবিটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক। সামনে বসে রয়েছেন সেই ভদ্রমহিলা এবং তার পাশেই তার স্বামী শুয়ে পড়ে আছে, নিথর দেহ পড়ে রয়েছে। এ ছবি দেখা যায় না, এ ছবি অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক। এরপরেও অনেকে রাজনীতি করছেন, এ প্রসঙ্গেও রাজনীতি করছেন। আমরা জানি না আলটিমেটলি ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন এটা, এটা কোনো জম্মু কাশ্মীর কিংবা বাংলা মুর্শিদাবাদের অংশ, মালদা, উত্তর দিনাজপুর কিংবা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এসবের ঘটনা নয়। এটা পুরোপুরি ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন, গোটা দেশের সিকিউরিটির প্রশ্ন। জম্মু কাশ্মীর শুধুমাত্র একটি জায়গা নয়, এটি ভারতের অংশ। এবং অত্যন্ত আশঙ্কাজনকভাবে আমি অবাক হচ্ছি, আমি আবারও বলছি ইন্টারনাল সিকিউরিটি এখানে ব্রেক করেছে। না হলে 2 মাস আগে হামাস বাহিনী কার্যত পিওকেতে এসে দেখাশোনা করে গিয়েছেন সেখান থেকে, আর সেখানকার কেউ জানতে পারলেন না। আমাদের ইন্টারনাল সিকিউরিটি কিচ্ছু জানতে পারলেন না, ইন্টেলিজেন্স কিচ্ছু জানতে পারলেন না। এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ কি করছিলেন? তিনি বেরিয়ে পড়েছেন যখন শুনলেন যে 3 দিনের যাত্রা ভঙ্গ করে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ফিরে আসছেন, অমিত শাহ যাচ্ছেন। একদিক থেকে দুটো ছবি দেখা গিয়েছে, একদিকে ওমর আবদুল্লাহ বেরোচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ রওনা হচ্ছেন। ওমর আবদুল্লাহর এবার টনক নড়েছিল, আর্টিকেল 370-র ক্ষেত্রে বারংবার বিরোধিতা করছেন। এই অবস্থা জম্মু কাশ্মীরের, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা উচিত, এটা হচ্ছে সেই অবস্থা। এরপরেও কিছু মানুষ রাজনীতি করবেন, আশ্চর্য। ঠিক এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ছবি রাখবো, দেখুন, যেখানে কার্যত একজন জঙ্গি, আমি আর নাম নিতে চাইছি না তার, সরাসরি 1 মিনিট ধরে কিভাবে প্রবচন দিয়েছেন এবং কিভাবে ব্রেন ওয়াশ করছেন দিনের পর দিন, সেটা আপনাদের সামনে রাখছি। রোমহর্ষক ছবি দেখুন। भाइयों, कश्मीर बहुत जल्द इंशाअल्लाह इंशाअल्लाह ला इलाहा इल्लल्लाह का कश्मीर बनने वाला है, बहुत जल्द बनने वाला है। मैं मिंबर रसूल पे बात कह रहा हूं, मैं अल्लाह वजह बसीरा ये बात अर्ज कर रहा हूं, बहुत जल्द आप देखेंगे इंशाअल्लाह कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बनेगी, कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बनेगी। मैं आपको अपने रब पर एतमाद करते हुए ये बात कहता हूं, जब 2 फरवरी 2026 आएगा, अगला साल आएगा, अगला रमजान आएगा, मेरे चकदरा के भाइयों, मालाकंड के साथियों, यकीन से कहता हूं 1 साल बाद आपको कश्मीर में भी नक्शे धारे बदले हुए नजर आएंगे। अल्लाह तबारक तआला हमें अपना मुजाहिदाना, सिपाहियाना, बेबाकाना किरदार अदा करने की तौफीक अता फरमाए और खड़े होने की तौफीक अता फरमाए। নামটা নিতে চাই না, কিন্তু নিতে হবে, তার কারণ দর্শকদের জানা উচিত, ভারতীয়দের জানা উচিত যে কি চলছে ভেতরে ভেতরে। এনার নাম সাইফুল্লাহ কাসুরি। ইনি কার্যত যে ছবিটা আপনাদের সামনে ইতিমধ্যে রাখলাম, এটা 9 এপ্রিল 2024-এর ফুটেজ, 1 বছর আগের ফুটেজ। চিন্তা করতে পারেন এতদিন ধরে এত কিছু চলছে। আমি যে প্রশ্নটা করেছিলাম সরাসরি বিতমবাবুকে, যে ইন্টেলিজেন্স সেখানে ব্রেক করেছে, ফেল করেছে, এটা না প্রমাণিত। এবার অমিত শাহ গিয়ে সেখানে অনেক কিছু বলতে পারেন, রাজনাথ সিং অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাও আপনাদেরকে মানতে হবে যে এখানে ইন্টেলিজেন্স ফেল করেছে। অন্তত মেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিশ্চয়ই আপনারা করবেন না। মুর্শিদাবাদ তিনি যাননি ঠিকই, আপনারা গিয়েছেন, এটা ঠিক, কিন্তু এটা সমস্তভাবে গোটা দেশের সিকিউরিটির প্রশ্ন ছিল। আমি এখানে সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, যে ছবিটা আমি দেখালাম এক্ষুনি, এ ছবি দেখার পর কি বলবেন? সাইফুল্লাহ কাসুরি, আমি আবারও রিপিট করলাম নামটা, সাইফুল্লাহ কাসুরি।
দেখো এই শোনা যাচ্ছে অঞ্জন? স্পষ্ট বলুন। বিষয়টা দেখো, ইন্টেলিজেন্স ফেলার তো রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ওয়ারেফ একটি ম্যাগাজিন, যেটা ওয়ার্ল্ড অ্যাক্লেম একটি ম্যাগাজিন, সেটা 2021 সালে একটি প্রতিবেদন পেশ করে এই তোমার লাশকার ই তৈবার, এই যে আমি তো এটাকে অনেকটাই বলতে পারি মানে মানে কি বলবো এটাকে মানে যেহেতু ব্যান্ড হয়ে গেছে, তারপরে একটা পোশাকি নাম দিতে হয়, তারপরে টিআরএফ নামটা দেওয়া হচ্ছে, বা কাশ্মীরি রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্স ফ্রন্ট। হ্যাঁ, তো এটার মূল কিন্তু তখনই বলা হয় যে এটা আইএসআই এই নামটি ঠিক করে। কেন করে? কারণ উর্দু এবং ফার্সি ভাষায় মূলত দেখবে সকল জঙ্গি সংগঠনের নামগুলো থাকে, এটাতে কিন্তু ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়েছে অত্যন্ত চালাকি। এবং এদের আরেকটি বড় মানে দারুণ জায়গা, যেটা তুমি ইন্টেলিজেন্স ফেলারের গ্রেটার কাশ্মীর বলে একটা সংবাদপত্র রয়েছে, তাদের একটা প্রতিবেদন রয়েছে, সেখানে এদের আর্থিক দিকটা কোথা থেকে আর্থিকভাবে এরা মানে মূলত টাকা পয়সা আসে, তাতে দেখা যাচ্ছে যে এরা মূলত যখন থেকেই জম্মু কাশ্মীরে এই ধরনের মানে কি বলবো তোমাকে, আবার নতুন করে জম্মু কাশ্মীরে পর্যটকরা ফিরে গেছে, তখনই কিন্তু তারা এই টার্গেটটা করে রেখেছিল। আর্থিক টানাপোড়েন যেন না পড়ে, এই কারণে এই আধিকারিকরা যারা টিআরএফ এর, তারা পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে এবং তাদের দুইভাবে তারা বেতন দিয়েছে। একটা দিয়েছে গুপ্তচরদের এবং আরেকটা বেতন দিয়েছে যারা হচ্ছে এই যে এদের কিন্তু মেন টার্গেট কিন্তু পর্যটকদের। মানে এরা যেহেতু সরাসরি লস্কর ই তৈবা বা ইন্ডিয়া মুজাহিদিন আসতে পারছে না, এই ছত্রছায়ায় দুটি উপায়ে তারা কিন্তু আর্থিকভাবে এই জঙ্গিদের রেখে দিয়েছিল। সুতরাং এই রিপোর্টগুলো আমার কাছে প্রশ্ন এটাই, সার্জিক্যাল স্ট্রাইক হতেই পারে, আপনারা কোথায় করবেন করবেন, কিন্তু যে 27টা প্রাণ আজকে চলে গেল, করবেন না, করতে হবে, টিট ফর ট্যাট দিতে হবে না। এখন দেখো, এটা বিদেশ যেটা দোভাল বা অমিত শাহ, রাজনাথ সিং, মোদি এরা ঠিক করবেন, এটা তো বা 3 বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা। তোমার মনে আছে কিনা যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখন ইমরান খানের সময় সেনাবাহিনী প্রধান ছিলেন পাকিস্তানের বাজওয়া। সেই বাজওয়া কিন্তু ওই দিন রাতে তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছিল যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। ইমরান খান অত্যন্ত চতুর, তিনি কিন্তু পারেননি সেটা রোধ করতে। আমি আবারও বলছি, সেটা হয়তো হবে, কিন্তু পুরো পাকিস্তান মদতপুষ্ট এই সংগঠন, মানে এর নেটওয়ার্কটা হয় কমান্ডার, বিভিন্ন ভাগ রয়েছে, সেই কমান্ডাররা কিন্তু রেকি করে। আমার প্রশ্ন অঞ্জন এই জায়গাটায়, এই যে রেকি করে, এই রেকি করার সময় এই অঞ্চলের জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে শুরু করে লোকাল কিছু মানুষের সহযোগিতা নেয়, তাহলে এরা সময়টা পেয়েছে এই, যদিও এর পক্ষে বলা হবে যে এটা আইসোলেটেড জায়গা, নিশ্চিত আমাদের ট্রেকিং করে যেতে হয়, খচ্চরের সাহায্যে যেতে হয়, সে কারণে হয়েছে। কিন্তু রেকি করার যখন এতটা সময় পেয়েছে, তখন ইন্টেলিজেন্স রিপোর্ট কোথায় ছিল? পাকিস্তান যখন এই মদতগুলো দিচ্ছে, এটা তো নতুন নয়, শুধু খেলা বন্ধ করলে তো হবে না যে আমরা ক্রিকেট খেলবো না, হকি খেলবো না। এই যে মানুষগুলো আজকে যে নববধূ তার স্বামীকে হারালো, তার পাশে বসে আমরা যারা এত উল্লাস করলো, বললো গিয়ে মোদিকে তোমরা গিয়ে বলবে, তার মানে তুমি বুঝতে পারছো কলমা পড়তে হবে তাদেরকে। এই দিন হচ্ছে, তাহলে টার্গেট কিন্তু তুমি যতই বলো না কেন, হয়তো জেনারেলাইজেশন করা যাবে না, কিছু ক্ষেত্রে হিন্দুরা, কারণ তাদের বস্ত্র খুলে ফেলা হয়েছে। তাহলে এটা বলতে কোনো প্রবলেম নেই, দ্বিধা নেই। না 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 সুকান্ত বাবু, এটা বলতে কোনো দ্বিধা নেই, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে, এটার মধ্যে কোনো দ্বিধা নেই। এবং তার সঙ্গে সঙ্গে একটি ফুটেজ আপনাদের সামনে আমি রাখবো, যেখানে একজন ভদ্রমহিলা তিনি বলছেন, জিজ্ঞেস করা হয়েছে তাদের আইডেন্টিটি, এবং সেই আইডেন্টিটি জিজ্ঞেস করার পর তাদেরকে খুন করা হয়েছে। অর্থাৎ তাদের আইডেন্টিটি কার্ডে যদি বোঝা গিয়েছে তারা হিন্দু, তাদেরকে মারা হয়েছে। এখানে সেকুলারিজমের কোনো অপব্যাখ্যা হতে পারে না, কোনো অপব্যাখ্যা হতে পারে না। একপাক্ষিক কখনো সেকুলারিজম হতেই পারে না, সেকুলারিজম দুপাক্ষিক হতে হবে। দেখো সমস্যাটা কোন জায়গায় জানো, আমরা জেনারেলাইজেশন করে ফেলি। মানে আমরা যেটা করি যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু হিন্দুদের মারা হয়েছে নিশ্চিত। আরেকটা জায়গায় একটু অঞ্জন আমি বলে দিই, যেখানে কিন্তু আইবি অফিসাররা ছিলেন, আরেকটা জায়গায় আইবির অফিসাররা ছিলেন, হায়দ্রাবাদের কিছু নেভির অফিসাররা ছিলেন। এটাও কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই তথ্য তাদের কাছে গেছে, মানে সেই তথ্য তারা একটা এজেন্সির মাধ্যমে সেখানে গিয়েছিল। তাহলে এই জায়গাটাও তোমাকে দেখতে হবে। শুধু কিন্তু এটা অনেক চ্যানেল বলছে, সব চ্যানেল বলবে, আমি তাও বলছি যেখানে আইবি অফিসারের একটা গ্রুপ ছিল,
তাদেরও একটা টার্গেট কিন্তু তারা করেছে, তারা অত সহজভাবে নেয়নি। ভাবনা যে ওরা রেকি যখন করে সবকিছু দেখে করে, ক্রস ভাবে, এবং পাইনের জঙ্গল ওই জায়গাটা, এখান থেকে মানে এসকেপ করা অত্যন্ত সহজ। কিন্তু আমি আবারও বলবো, আমাদের কত কত ইঞ্চির কি বলে ওটাকে, ওই 56 ইঞ্চি এত ইঞ্চি আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন ভারত সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেবার জন্য। আমি এখানে রাজুবাবুর কাছে যাব। রাজুবাবু, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বর্ডারের বিষয় এটা, এখানে আরো বেশি করে নিরাপত্তা বাড়ানো উচিত। দেখুন, সারা বিশ্ব জুড়ে যদি দেখা যায় যে ইসলামিক সন্ত্রাসবাদী অনেক গত 1.5 দশকে অনেক কমেছে। সেখানে তাদের যে আঁতুর ঘর বলে আমরা মূলত জানি সৌদি আরব, সেই সৌদি আরবের সাথে মাননীয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খুব ভালো, তার সাথে সুসম্পর্ক, যদিও তিনি হিন্দুর সম্রাট বলে নিজেকে আখ্যা দেন। সেই আরবে যে তিনি যখন বসে রয়েছেন সেইখান থেকেই কিন্তু আর অপর দিকে কিন্তু এখানে তারা পাকিস্তান বা যারাই হোক জঙ্গি গোষ্ঠী যারা আছে তারা আক্রমণ করছে। এখানে হচ্ছে যে আক্রমণ যেটা করলো, এই আইবি রিপোর্ট একটা, কিন্তু আইবির কাছে একটা রিপোর্ট ছিল যে পর্যটক যারা ওখানে ঘুরতে যাবে তাদের উপর একটা অ্যাটাক হতে পারে। এই রিপোর্টটা আইবির কাছে আগে থেকে ছিল। যেমন ফেলিওর হয়েছিল ঠিক পুলওয়ামা অ্যাটাক, দেখুন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল ঠিক ওখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, ওই কাছাকাছি একটা জায়গা যেখানে পুলওয়ামা পেরিয়ে তারপরে যেতে হয় আপনার ওই জায়গাটা। তাহলে পুলওয়ামাতে ওই একই জিনিস ঘটেছিল, সেখানে এরকম একটা ঘটনা ঘটলো। ঘটার পরে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না যে পুলওয়ামায় যারা অ্যাটাককারী তাদের বিরুদ্ধে কি এখনো পর্যন্ত পদক্ষেপ নিল কেন্দ্র, তারা কি শাস্তি পেল, কোনো কিচ্ছু না। অতএব শুধু খেলাধুলা বন্ধ করলেই যে শুধু হয় সেটা নয়। আসলে আমাদের এই যে 56 ইঞ্চি বুকের পাটা বলে আখ্যা দিয়ে যিনি প্রধানমন্ত্রী, আমাদের লজ্জিত এরকম একজন প্রধানমন্ত্রী যিনি দেশের সিকিউরিটিকে ঠিক মতো দিতে পারছে না, চারিদিক দিয়ে জঙ্গি ঢুকছে, কোথাও বর্ডার সিকিউরিটি ফোর্স তারা জঙ্গি আটকাতে পারছে না, কেন্দ্রর আইবি রিপোর্ট থাকা সত্ত্বেও সেখানে জঙ্গি আক্রমণ হয়ে যাচ্ছে, আটকাতে পারছে না। 370 সরিয়ে দেওয়ার পরে লাভটা কি হলো? এই যে জায়গাটা 370 করে এখানে লাভটা কি হলো? কিচ্ছু লাভ হলো না। আজকে সেই যেমন আর্টিকেল 370 দরকার ছিল না, এখানে হচ্ছে যে যেখানে দরকার ছিল, আপনার কি মনে হয় দরকার ছিল কি ছিল না? দেখুন, যেটা ছিল তো ঠিক ছিল, এরকম ভাবে তো সরানোর পর থেকেই তো আমরা আর্টিকেল 370 ঠিক ছিল, আর্টিকেল 370 ঠিক ছিল। জম্মু কাশ্মীর আলাদা রাজ্য না, জম্মু কাশ্মীর তাহলে সেখানে কনস্টিটিউশনাল রাইট থাকবে না কেন? সেখানে আলাদা পতাকা উঠবে কেন? বলছি আর্টিকেল 370 যদি 1 এবং এ এবং বি, সেখানে এটাকে সরানো হয়েছে। এটা সরানো মানে কি হলো? এ বি দুটোকে সরানো হয়নি, এ এবং বি, এ কে সরানো হয়েছে। এ মানে কি হলো? আর্টিকেল 370 এ কে সরানো মানে হলো যে ওখানকার জম্মু কাশ্মীরের সম্পত্তি যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান তারা কেনা বেচা করতে পারবে। অর্থাৎ ব্যবসায়ী স্বার্থে আর্টিকেল 370 কে সরানো হয়েছে। এটা সম্পূর্ণ, এটা একটা ব্যবসায়ী উদ্দেশ্য। দাদা কথাগুলো বলতে গিয়ে কিছু সত্যি কথা এমন ভাবে বলতে পারছেন না, কারণ ওনার দলের একটা বিষয় আছে এর এগেনস্টে। দেখুন, আর্টিকেল 370 এ বলুন, বি বলুন, সি বলুন, ডি বলুন, 370 যখন সরানো হয় এবিসিডি সবই সরে যায়। না, কখনো সব সরে নেই। টোটাল 370 সরেনি, এ শুধুমাত্র এ কে কাটা হয়েছে। এটা আপনার কাছ থেকে শুনলাম আজ পর্যন্ত জীবনে, হয়তো এখানে সুকান্ত দাও পলিটিক্যাল এজেন্ডা করে এটাকে করছে। আপনি গুগলে সার্চ করে নিন। রাজুদা 35 এ এবং 370 সরানো হয়েছে। 35 এ সরানো হয়েছে, 370 পুরো চারটা যে প্রভিশন ছিল, চারটা প্রভিশনকে সরানো হয়েছে। তো দেখুন, আমি সুকান্তদা দিনের শেষে সকাল থেকে রাত অব্দি মোদীকে গালি করতেই পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনিও হয়তো 100% এই কথাটা বলবে 370 দ্বারা পুরোপুরি অ্যাবলিশড হয়েছে। এবার দেখুন, সবচেয়ে বড় বিষয় কি বলুন তো, আজকে যে শুরু হচ্ছিল কথাটা, এখানে কোনো প্রধানমন্ত্রীকে কিংবা কারোর নাম ধরে আমি বুঝতে পেরেছি, শুনুন প্লিজ প্রীতম বাবু শুনুন, বুঝতে পেরেছি, খেওরের রাজনীতি এটা নয়, খেওরের রাজনীতি নয়, মূল প্রশ্ন এখানে ইন্টারনাল সিকিউরিটি ব্যাপার। সাধারণ মানুষের সহ নাগরিকের সেখানে সিকিউরিটি ব্রিজ হয়েছে, ছেলে খেলা নয় এটা। আমার কথা অ্যান্সারটা দিতে দিন, আমি খুব শর্ট টাইমে আগেরবার উত্তরই দিতে পারলাম। আমাকে রতনবাবুর কাছে যেতে হবে, রতনবাবুর কাছে যেতে হবে সংক্ষেপে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আজকে যাদের হত্যা করা হয়েছে না, তারা কোনো টুরিস্ট ছিলেন না শুধুমাত্র, তাদেরকে প্যান্ট খুলে তাদের গুপ্ত অঙ্গ চেক করা হয়েছে যে সে হিন্দু না মুসলমান। এগুলো উনি ছিলেন, উনি পাশে ছিলেন, উনি পাশে থেকে যার ফ্যামিলি লোক মারা গিয়েছে, তারা একটা মুসলমান মারা গেছে, একজন মুসলিম মারা গেছে। কথায় বুঝতে পারছেন না,
মুসলমানরা মারা গেছে, কারণ কি উনি আর যে অঞ্চলে অ্যাটাকটা হয়েছে সেখানে হিন্দুরাই বেশি ঘুরতে যায়, সেখানে মুসলমানরা ঘুরতে যায় না। দেখুন, জম্মু কাশ্মীর থেকে সরাসরি জুড়েছেন। না, এক মিনিট, প্রত্যক্ষদর্শী, আমাকে একটু সময় দিন। প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্টুপ, এবং আমি শুধুমাত্র শেষ প্রশ্নটা একটু অনুষ্টুপের কাছে রাখবো, তার কারণ তার একটা সিকিউরিটি প্রশ্ন রয়েছে সেখানে। আমি আশা রাখি আপনার সাথে কোঅপারেট করবেন। অনুষ্টুপ, শুধু আমি এটা জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি খুব ভালো করেই বললে যে সেখানে সিকিউরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট থমথমে রয়েছে। এই মুহূর্তে ঠিক 7:33 বাজে, তুমি আশপাশের ছবিটা কি দেখতে পাচ্ছ? একই রকম থমথমে? সিকিউরিটি কতটা প্রশ্ন আসছে? কি দেখতে পাচ্ছ সংক্ষেপে একটু জানাও, তারপর তোমাকে আমি ছেড়ে দেবো। বলো, আনমিউট করো প্লিজ। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীনগরে আমি আমার হোটেল থেকে বেশ খানিকটা দূরে রয়েছি একটি জায়গায়, সেখান থেকে তোমাদের সাথে কথা বলছি আমি। এখানে আমি চারপাশে যে জায়গাটা দেখেছি, অবভিয়াসলি পুরো ব্যাপারটা থমথমে রয়েছে, চারিদিকে শান্ত চুপচাপ, সিকিউরিটি অত্যন্ত বেশি, এবং স্বাভাবিকভাবেই আমি যখন এই মুহূর্তে হোটেলে ফেরত যাব, প্রত্যেকটা জায়গায় জায়গায়, যেটা আমি আসার সময়ও দেখেছি, এখানে সিকিউরিটি জায়গায় জায়গায় রয়েছে, চেকিং চলছে, তল্লাশি চলছে, এবং যখন আমি ফিরবো সেই জায়গাটাও আমাকে আবার পেরোতেই যেতে হবে। এবং এটুকুই বলতে পারি যে হ্যাঁ, শহর থমথমে, সেটা আজকে হরতালের জন্য এবং গতকালকের ঘটনার জন্য অবশ্যই সিকিউরিটি অত্যন্ত বেশি, এবং জায়গায় জায়গায় চেকিং চলছে। এরপরে কি ঘটবে না ঘটবে, কি হতে পারে না হতে পারে, সেই সম্পর্কে এই মুহূর্তে কোনো আইডিয়া নেই। কিন্তু এই মুহূর্তের অবস্থা এটা। আমাদের নিজেদের ফেরার যে বিষয় সেটাও রয়েছে, যদিও এই মুহূর্তে ফ্লাইট বন্ধ করার স্পেশাল কিছু ব্যবস্থা করা হয়েছে, যেটা এখনো অবধি আমরা এখানে বসে জানতে পেরেছি, যেহেতু আমাদের ফেরার রয়েছে তাই আমরা সেই বিষয়টাতে নজর রেখেছিলাম। এখনো অবধি যাদের যেরকম ফেরার ব্যবস্থা রয়েছে, নর্মাল ফ্লাইটের টিকিট কাটা রয়েছে বা ট্রেনের টিকিট কাটা রয়েছে, সেগুলো কোনোটাতেই কোনো হ্যাম্পার বা বন্ধ হওয়ার মতন কোনো ইনফরমেশন জানানো হয়নি। যেটা ইভ্যাকুয়েশন হয়েছে টুরিস্টের, সেটা পেহেলগাম থেকে পুরোপুরি টুরিস্ট ইভ্যাকুয়েট করা হয়েছে, যেই কারণে শ্রীনগরের হোটেলে প্রচুর টুরিস্ট রয়েছে। কিন্তু শ্রীনগর ছেড়ে কাউকে দ্রুত বেরোনোর বা এক্ষুনি ফিরে যান এরকম ধরনের কোনো নির্দেশ আমাদের মতন টুরিস্টদের কাছে এখনো অব্দি আসেনি। তো সেই কারণেই দাঁড়িয়ে আমরা আমাদের নির্ধারিত সময়েই যেভাবে যার যেরকম ভাবে বেরিয়ে আসার প্ল্যান রয়েছে সেইভাবে বেরিয়ে আসছি। তবে হ্যাঁ, এটা ঠিক, প্রচুর টুরিস্ট ভীত সন্ত্রস্ত অবস্থায় আজকে সকাল থেকে এয়ারপোর্টে ভিড় করছেন, যেটা আপনারা সবাই দেখেছেন, এবং তারা ফিরে আসার চেষ্টা করেছেন এবং ফিরে গেছেনও, সেটা বটেই। কিন্তু এটা এমন নয় যে সেটা কোনো নির্দেশের জন্য হয়েছে। নির্দেশ এখন অব্দি সেরকম ভাবে টুরিস্টদের কাছে আসেনি। তো স্বাভাবিকভাবেই যারা নর্মালি যেভাবে ফেরার প্ল্যান করেছেন এখনো অব্দি সেটাই তারা রেখেছেন, বা যদি কেউ মনে করে থাকেন যে আগে যাবেন, তারা সেই চেষ্টা করেছেন এবং ফিরে গিয়েছেন। এখন অব্দি এই হচ্ছে পরিস্থিতি। অনুষ্ঠুপ, শেষ প্রশ্ন যা জানতে পারছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্যত গুলির লড়াই চলছে, সেটা কতটা সত্যি, কি জানতে পারছো? দেখুন, আমি সত্যি কথা বলতে এই শ্রীনগর শহরে বসে এই যে প্রত্যেকটা ইনসিডেন্ট সেগুলো যে যে জায়গায় ঘটছে বা যেভাবে হচ্ছে, সেটা শ্রীনগর শহরে বসে সত্যি কথা বলতে এটা কনফার্ম করা অত্যন্ত কঠিন। আমি যে পুরোটাই জানছি সেটা আমিও নিউজের মাধ্যমে জানতে পারছি, টিভি দেখছি বা সাংবাদিক বন্ধু বান্ধবকে ফোন করার কারণে তাদের কাছ থেকে জানতে পারছি, পুরোটাই সেই সূত্রে। শ্রীনগর শহরে বসে আশেপাশে যে যে অঞ্চলে যে যে খবরগুলো আমরা এখন অব্দি পাচ্ছি, সে প্রত্যেকটা জিনিস কনফার্ম করা সত্যি কথা বলতে শ্রীনগর শহরে বসে সত্যি এটা একটু মুশকিল করা। সেই কারণে আমি হয়তো আপনাকে কনফার্ম করতে পারবো না এটা। অনেক ধন্যবাদ অনুষ্ঠুপ সঙ্গে থাকার জন্য। তুমি সাবধানে থাকো এবং সাবধানে ফিরে এসো। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুষ্ঠুপের সঙ্গে আমরা কথা বললাম, কার্যত সে সেখানে ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী হিসেবে সম্পূর্ণ স্পটের জায়গা হিসেবে না জানলেও অন্তত পক্ষে সিকিউরিটি সেখানে ব্রিজ হয়েছে এবং টাইট সিকিউরিটি এখন করা হচ্ছে, থমথমে রয়েছে এলাকা, সেই বিষয়ে কিন্তু আপনাদের সামনে আমরা আপডেট রাখলাম। কিন্তু এবারে সরাসরি আমি একটু রতনবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আরও একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো। একবার দেখুন, নীল জামা পরে কার্যত কিভাবে বলা হচ্ছে যে কাশ্মীরের আজাদির কথা, এবং কার্যত যে সেকুলারিজমের ব্যাখ্যা দেওয়া হয় সেই সেকুলারিজমের ব্যাখ্যাকে কিভাবে ভাঙা হয়েছে। কে ভেঙেছে নামটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে বক্তব্যটা দেখুন। আবু মুসা है इंशाअल्लाह हम इन सब कुतुब को तोड़कर जिहाद पर इंशाअल्लाह मुत्तहिद होना होंगे। इंशाअल्लाह जिहाद के जरिए आज अल्लाह ताला बड़ी खुशखबरियां दे रहा है। बांग्लादेश के अंदर हिंदू दुनिया के मफादात दफन हो गए। शाम से पर आज मुझे
मुजाहिदीन की हुकूमत है और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने, क्या दिया मुजाहिदीन ने। अल्लाह की कसम, जब हिंदुस्तान ने गाय के पुजारी ने मकबूजा कश्मीर के अंदर 35 से 370 को खत्म किया, आप मुझे बताइए क्यों खत्म किया था, किस लिए खत्म किया था? डेमोग्राफिक चेंज के लिए, मुस्लिम शनाख्त को मिटाने के लिए, मुस्लिम अक्सरियत को अकलियत के अंदर बदलने के लिए एड़ी चोटी का जोर लगाया। आपने टंकों के जरिए, तोपों के जरिए, मिसाइलों के जरिए, हेलीकॉप्टरों के जरिए, ड्रोन के जरिए, अल्लाह की कसम 10 लाख फौज के जरिए बहुत जोर लगाया कि श्रीनगर में जो गाजियों शहीदों का इलाका है, पुलवामा, पुंछ, राजौरी के अंदर राम राम कहने वालों को बात करूंगा, डेमोग्राफिक चेंज रहूंगा। जरा इस बात पर गौर करें, उसने किया इसलिए था। और 52 लाख दो मिसाइल जारी किए, 52 लाख दो मिसाइल किनको जारी किए, ये बातें हमारे इल्म में नहीं है, इन पर हम गौर नहीं करते। 52 लाख दो मिसाइल हाथ के अंदर कानूनी पर्ची दी मोदी ने कि जाओ जाकर तुमने श्रीनगर में आबाद होना है, राम राम की आवाज को बंद करना है। मुजाहिदीन कश्मीर ने, आकब शहीद रहमतुल्लाह अलैह ने, अब्दुल वहाब शहीद ने, जिया मुस्तफा ने और साहबा और अंबिया के वारिसों ने इस चैलेंज को कबूल किया और कहा मोदी बंद अदालत के अंदर तूने ये किया, कागज तेरा था, जज तेरा था, मैदान मुजाहिद का है, जरा करके देख, इंशाअल्लाह गोलियों की पुछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे और शहादा की कुर्बानियों की लाज रखेंगे। 5वां साल है, जाओ ताकीद कर लो जाकर। मुझे क्या कश्मीर में अल्लाह ने क्या दिया, शहादा ने क्या दिया, जिहाद ने क्या दिया, हम गौर नहीं करते, जज्बात के अंदर आकर सिर्फ बातें करते हैं। 5वां साल है, अल्लाह की कसम ना एक कॉलोनी बना सके, ना बात कर सके, बल्कि मोदी को जाकर कहा कश्मीर में हमारी जानों को खतरा है, जब तक ये खतरा खत्म नहीं होता हम वहां आबाद होने के लिए तैयार नहीं। क्यों আপনাদের যেসব দর্শকরা দেখছেন এই মুহূর্তে, যারা যারা প্যানেল ডিসকাশনে রয়েছেন, খারাপ লাগছে না একটু ভাবতে? সেকুলারিজমের ব্যাখ্যা দিই আমরা, এনারা কি করছেন? এনারা সেকুলার, তারপরেও ভারত সহ্য করে যাবে, ভারত কিচ্ছু বলবে না, তখনও সেকুলারিজমের মেকি ব্যাখ্যা দিয়ে যাবে, একপাক্ষিক হবে সেকুলারিজম। আমি এখানে আসবো রতনবাবুর কাছে। রতনবাবু কি বলবেন এরপরে? সেকুলারিজমের ব্যাখ্যা দেবেন, আবারও বলবেন না 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 বলি অনন্দা, বলি আলাদা আলাদা নয়, অনেকটাই বলে দিয়েছেন। আমি অনেকক্ষণই শুনলাম আপনার কথা এবং আপনি অনেকটাই বলে দিয়েছেন যে গোটা ভারতবর্ষের মানুষ, আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে যাই, সেটা হচ্ছে পাকিস্তান সারা জীবন যেদিন থেকে পাকিস্তান তৈরি হয়েছে সেদিন থেকে ভারতবর্ষকে তারা রক্তাক্ত করার চেষ্টা করছে। আজকে নতুন পাকিস্তান এরকম করছে বিষয়টা তা নয়, কিন্তু তারা চায় ব্লাড ইন্ডিয়া বাই 1000 কাটস। তারা আমাদের যে বিএসএফ, আমাদের যা সামরিক শক্তি, 8 ঘন্টা সময় লাগবে না পাকিস্তানকে একদম মরুভূমি তৈরি করে দিতে, 8 ঘন্টা সময় লাগবে। কিন্তু তারাও জানে যে ভারতের সাথে সরাসরি যুদ্ধে তারা যেতে চায় না। তারা কি করতে চায়, ওই চোরা গুপ্তা জঙ্গির বেশে তারা এসে কিছু মানুষকে রক্তাক্ত করতে চায়। আপনার ফুটেজে একটা দেখছিলাম অঞ্জনদা, যেটা দেখালেন, এবং ভাই বলছিল, অনুষ্টুপ যে ভাই বলছিল যে ওখানকার যারা স্থানীয় যারা মুসলিম সমাজের মানুষ, তারা বলছিল যে আমাদের ব্যবসাটা পুরো মাটি হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং আপনি দেখালেন যে একটা গুলি লাগা বাচ্চাকে বা পিঠে করে নিয়ে একজন ওখানকার স্থানীয় মুসলিম, সে কিন্তু পাহাড় থেকে তাকে নিচে নিয়ে যাচ্ছে। এখানে কিছু মাত্র বর্ডার পার করে এসে আমাদের এই ভারতবর্ষকে তারা রক্তাক্ত করার চেষ্টা করছে। এত প্রশ্ন কাকে করছে রঞ্জনদা? আমরা প্রশ্ন কাকে করব? যে বিরোধী আছে তাকে প্রশ্ন করব, না যে দেশটা চালাচ্ছে যারা তাকে প্রশ্ন করব? কেন এত রক্ত ঝরছে? এত ইন্টেলিজেন্ট, এত সেনাবাহিনী, এত মোতায়েন, 370 তুলে দেওয়া থেকে শুরু করে বলা হলো যে কাশ্মীর এবার একেবারে জঙ্গি মুক্ত হয়ে গেছে। সেখানে সেনাবাহিনীর চপার ঘটনা ঘটে যাওয়ার পরে গুলি চললো, সার্জিক্যাল স্ট্রাইক করলাম, কি হলো? কতগুলো তো জীবন চলে গেল অঞ্জনদা। আজকে 26-27 জনের জীবন চলে গেল। তারপর আমি ওদের 100 জনকে মারি, কি হবে?
বলার সুযোগ দেখা গেল তারপর সার্জিক্যালে স্ট্রাইক করে অনেক জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিলাম, অমুক করলাম তমুক করলাম, কেন আটকানো গেল না? প্রশ্নটা ওইখানটাতে। এবং ওইখানকার যারা স্থানীয় আছে অঞ্জনদা, যারা স্থানীয় যারা আছে, আমার তো মনে হয় আমাদের উচিত যে আমাদের মধ্যে যে সম্প্রীতি, ওখানকার যে স্থানীয় মানুষটা যে ব্যবসায়িকভাবে ক্ষতি হলো একটা একটা হয়তো কিছু মানুষ এরকম থাকতে পারে যারা লোভী হোক বা তারা হয়তো আপনাকে শুধু একজন স্থানীয় মানুষের বক্তব্য আমি এই মুহূর্তে শোনাতে পারছি না, কিন্তু আমি বক্তব্যটা শুনেছি, আপনারাও হয়তো পেয়ে যাবেন। একজন স্থানীয় মানুষ তিনি বক্তব্য রাখছেন এই ঘটনা, যে ছবিটা আমরা এখন ইতিমধ্যে দেখাচ্ছি, এই ঘটনার পরে যে পর্যটকেরা এসেছিলেন, অর্থাৎ যারা আক্রমণটা করেছেন সেই সব জঙ্গিদের যেন কোনোভাবেই জান্নাত না হয়, ঠিক এই শব্দবন্ধই ব্যবহার করেছেন, জান্নাত যেন না হয়। তার সঙ্গে সঙ্গে তিনি ব্যবহার করেছেন ইন্ডিয়ার পর্যটকেরা, স্থানীয় বাসিন্দা ব্যবহার করছেন জম্মু কাশ্মীরের। জম্মু কাশ্মীর কি ভারতের ভৌগোলিক সীমার বাইরে? স্থানীয় বাসিন্দাদের এই ধরনের ম্যানিপুলেট কারা করছে? এই ধরনের ম্যানিপুলেট কারা করছে আমাকে একটু বোঝান। এই ধরনের ম্যানিপুলেট কারা করছে? যারা বলছেন যে ইন্ডিয়ার পর্যটকেরা। আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি অঞ্জনদা, ঠিক আছে? এই যে সামনে যে অমরনাথ যাত্রাটা আসছে, আপনি দেখেছেন প্রত্যেকবারই একবার অমরনাথ যাত্রার সময় কিন্তু একটা ওরা টার্গেট করে যে এই সময়টাতে কিছু মানুষকে খুন করার বা মেরে ফেলার টার্গেট করে। এরা এর আগেও করেছে, যা যে নতুন হচ্ছে তা না। আর যেটা বলছে অঞ্জনদা, প্রত্যেকের হাতে এখন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন আছে। এখন যে সমস্ত ঘটনা যেভাবেই ঘটুক, সে সাধারণ মানুষ কে কোন কথা বলছে, বা যদি বিশেষ কোনো মানুষ যারা বলে কথা গুরুত্ব পাওয়া যাবে। আর যেরকম আপনি দেখালেন কয়েকজন মানুষ যারা ধর্মীয় গুরু, যাদের ভাষা শোনালেন সত্যি বেদনাদায়ক। এই ধরনের ভাষা যদি ভারতবর্ষে বসে কেউ, আমি আরো একটা শোনাচ্ছি, হ্যাঁ বলে, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমি আরো একটা ছবি দেখাচ্ছি কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। ম্যানিপুলেটের কথা বলছিলাম না, এই একই ব্যক্তি কিভাবে ম্যানিপুলেট করছে একবার দেখাই, দেখুন। और ये लाल इंशाअल्लाह इंशाअल्लाह ये आज जो सफर शुरू हुआ है, ये सारी जिंदगी का सफर है इंशाअल्लाह। मिलके चलेंगे, मिलके रहेंगे और मिलके आगे बढ़ेंगे और जुल्म के आगे मजबूत बंध बांधेंगे और हकदार को उसका हक उसकी दहलीज तक पहुंचाएंगे और इंशाअल्लाह अपने हल्के से खौफ का माहौल, दहशत का माहौल ये इंशाल्लाह खत्म करेंगे, मोहब्बतों को परवान चढ़ाएंगे। এইভাবে ম্যানিপুলেট করা হয়, বাচ্চা খুদেদের থেকে শুরু করে 8 থেকে 80 সবাইকে এইভাবে ম্যানিপুলেট করা হয়। এক জঘন্য সত্য, কিন্তু এটা হচ্ছে। আমি এখানে একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের চারজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে রতনবাবুকেই সুযোগ দিচ্ছি। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। कश्मीर की धरती रानी है, सरताज हिमालय है, सदियों से हमने उसको खून से पाला है। ভারতবর্ষ কাশ্মীরকে তারা রানীর মতো আগলে রাখার চেষ্টা করেছে ভারতীয় সেনারা, আগাগোড়ায় রেখেছে। এই যে যা ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, চীনের মদতে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে, তার যোগ্য জবাব তারা পাবে। ভারতীয় সৈন্যরা কিন্তু বসে নাই অঞ্জনদা। ভারতবর্ষের সামরিক শক্তি এর আগেও যেরকম বিএসএফরা, মিলিটারিরা, আর্মিরা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, এই ঘটনার পর আমরা মনে করি আমাদের ভারতীয় সৈন্যরা তারা কিন্তু যোগ্য জবাব দিবে, তারা বসে থাকবে না। তাই কিন্তু তার পাশাপাশি বলবো যে সমস্ত ওই কাশ্মীরবাসী যারা আছেন, যারা আহতদেরকে সেবা শুশ্রূষা করার জন্য তারা যেভাবে তাদের পাশে গিয়ে ছুটে দাঁড়িয়েছেন, এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই সৌভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, এটা নষ্ট করার চেষ্টা করছে এই উগ্রপন্থী কার্যকলাপ যারা করছে তারা। আমাদের মধ্যে যেন ভাইচারা, আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো যেন নষ্ট না হয়, সেই দিকে আরো বেশি বেশি করে আমাদের নজর দিতে হবে। কিন্তু আমাদের সৈন্যরা, অঞ্জনদা আপনার চ্যানেল থেকে বলে যায়, আমাদের ভারতীয় সৈন্যরা এর মুখ্য জবাব দিবেই আগামী দিনে। আমি রাজুবাবুর কাছে যাব। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
দেখুন, এখানে যে ঘটনাটা ঘটেছে একটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা এবং গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। কারণ আইবির কাছে রিপোর্ট আগে থেকেই ছিল যে তারা পর্যটকদের উপরে হামলা করবে, সেই রিপোর্ট থাকা সত্ত্বেও তারা তার ব্যবস্থা নিতে পারেনি। এখন যে ঘটনাটা ঘটানোর পরে এতগুলো লোক মারা গেল, 27 জন লোক মারা গেল, তার পরিপ্রেক্ষিতে তারা একটা আশ্চর্য একটা ন্যারেটিভ তৈরি করে দিল কি না তারা হিন্দু মুসলমান, এখানেও হিন্দু মুসলমান, যে তারা হিন্দু দেখে দেখে গুলি চালিয়েছে, মুসলমানদের গুলি চালায়নি, অথচ সেখানে একজন মুসলিমকেও মারা হয়েছে। অর্থাৎ এই কাজটা যারা করে, যারা সিকিউরিটি দিতে অক্ষম, যারা দেশকে রক্ষা করতে অক্ষম, যারা মূল্যবৃদ্ধি আটকাতে অক্ষম, তারা যখনই তাদের বিরুদ্ধে কোনো আঙুল ওঠে, গাফিলতির আঙুল ওঠে, তখনই তারা এই হিন্দু মুসলমান করে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার, গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। যে জিনিসটা ঘটেছে এর জন্য সম্পূর্ণভাবে দায় কেন্দ্র সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়, নরেন্দ্র মোদীর দায়। নরেন্দ্র মোদী এটাকে এড়িয়ে যেতে পারে না। শোনা যাচ্ছে? একেবারে আপনি নির্ধারিত সময়ের আগেই শেষ করেছেন। আমি এখানে সরাসরি চলে যাব প্রীতম বাবুর কাছে। প্রীতম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, কিন্তু প্রশ্ন একটি থাকবে, তা হলো সত্যি অমিত শাহ কিছু জানতেন না, রাজনাথ সিং কিচ্ছু জানতেন না, অজিত দোভাল কিচ্ছু জানতেন না? যদি না জানতেন তাহলে স্বীকার করে নিন ব্যর্থ হয়েছেন আপনারা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত বলছি একটা কথাই, যে আজকে 99% হয়তো কেন্দ্র বাহিনী এবং আমাদের সেনাবাহিনী সেগুলোকে ইউটিলাইজ করেছিল, হয়তো 1% কোনোভাবে তারা সেখানে জিহাদ করার মেন্টালিটি নিয়ে ঢুকেছিল। আর জিহাদ কাকে বলে সেটা হয়তো আমাদের দর্শকদেরকে বোঝানোর কোনো মানে নেই, তারা সবাই ভালো মতো করে কোরআনটা পড়েছে। এবার দ্বিতীয় কথা, আজকে যারা মৃত্যুবরণ করেছে, যে তারা শুধুমাত্র টুরিস্ট ছিল না, আমি আবারও বলছি, তারা হিন্দু হওয়ার জন্য তাদেরকে হত্যা করেছিলেন। একটু আগে যেটা আপনি শোনালেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আমরা এটা জেএনইউতেও শুনেছি, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাদের ভাষা এদের ভাষা একই। সেনাবাহিনীর উচিত আগে টেররিস্টদেরকে মারার পর দেশের ভিতরে এদেরকে যারা সাপোর্ট করছে, যেসব মানুষেরা তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকেও সেইভাবে করে সেই 72 হুরের কাছে পাঠানো। কারণ আজকে তাদের জন্য এরা মনোবল পাচ্ছে, জানে ভালো মতো আজকে আমাদের দেশের ভিতরে এদের সাপোর্টার লোক বসে আছে, যারা উপর থেকে খুবই সুন্দর সম্পৃক্তির কথা বলবে, সবকিছু বলবে, কিন্তু দিনের শেষে এদেরকে গিয়ে সাপোর্ট করবে। আজকে মুর্শিদাবাদ বলুন, ঢাকা বলুন, চাই কাশ্মীর বলুন, আজকে টার্গেট একজনই, তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক। আজকে তার জন্যই তাদের সংশোধনী আইন নিয়ে ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে আপনারা যেভাবে বঙ্গরাজনীতিতে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, আর আপনারা বর্ডার সিকিউরিটি দেখতে পাচ্ছেন না, আর বাকি রাজনীতির দলের দিকে আঙুল তুলছেন। না প্রীতম বাবু, না, একেবারেই না। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি। হ্যাঁ, শেষ করুন। হ্যাঁ, বলুন। ওয়াকফের জন্য যেরকম আজকে মুসলিম সম্প্রদায়রা মিছিল করেছিল, আজকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা মিছিল দেখতে পেরেছেন? কেন পারেননি দেখতে? যে কেউ ভ্যালিড প্রশ্ন। আমি বেশ বুঝতে পেরেছি। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে আনইন্টারাপ্টেড, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। কেন এখনো পর্যন্ত বাকি বিরোধী শিবিরের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না? প্রীতম বাবু বলছেন কার বিরুদ্ধে করবেন? কেন্দ্র সরকারের বিরুদ্ধে করবেন। ওনারা নিজেরাই চাইছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে হোক। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, আপনিই বলেছেন প্রীতম বাবু, আপনিই বলেছেন। না, বেশ সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বেশ সুকান্ত বাবু বলুন। না, আমার বিষয়টা হচ্ছে যে হিন্দু বলেই তাদেরকে মারা হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ তাদের প্রশ্ন করা হয়েছিল। এবং এটা কিন্তু জানি না রাজুদা কেন অস্বীকার করলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে 370-এর কথাটা যেটা উঠেছে, এটা কিন্তু টেম্পোরারি একটা প্রভিশন। রাষ্ট্রপতি 3-1 উপধারার মাধ্যমে কিন্তু এটাকে করে দিতে পারে যে কোনো সময়, সেটা করেছে রাষ্ট্রপতি। কিন্তু আমি যেটা বলছি, যেটা ভূস্বর্গে যেটা হলো না, সেটা কিন্তু ইন্টেলিজেন্স ফেলার, এই নিয়ে কোনো সংশয় নেই। শুধুমাত্র আমি প্রচার করব, আমি মেড ইন ইন্ডিয়া করব, মেক ইন ইন্ডিয়া করব, জম্মু কাশ্মীরকে শান্ত করব, কিন্তু আজকে যে 27টা প্রাণ চলে গেল, তার দায়টা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে। কারণ টিআরএফ এর টিম এত বড় টিম নয়, তারা হঠাৎ করে এসে পাকিস্তান থেকে মানে আজকে বর্ডার ক্রস করেছে, তখন ইন্টেলিজেন্স কোথায় ছিল? ইন্টেলিজেন্সের ভূমিকা কি ছিল? এটা কিন্তু উত্তর দিতে হবে। তারপর আমি সার্জিক্যাল স্ট্রাইক করব, নিশ্চিত করব, কিন্তু এই প্রাণগুলোকে কি তুমি ফেরত পাঠাতে পারবে? অনুষ্ঠব যখন একটা ঘরে বসে ভীত সন্ত্রস্ত ভাবে এই ট্রাইব টিম বাংলাকে তার কথা বলছে, সেটা কি ফিরিয়ে দিতে পারবে? সেই সময়কে, সেই নববধূ যখন তার স্বামীকে হারিয়েছে, সেটাকে ফিরিয়ে দিতে পারবে না।
সুতরাং এই যে আমি যেটা বলছি ইন্টেলিজেন্স ফেলারকে মেনে নিতে হবে, হিন্দু মুসলিম নয়, এটাও আমি রাজুদার কথাটা মানছি, হিন্দু মুসলিম নয়, কোথাও গিয়ে আপনাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা আরো সচেষ্ট হতে হবে। এখানে কিন্তু আরেকটা রয়েছে, এখানে ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং মেহবুবা মুফতি তার বক্তব্য শুধুমাত্র দুঃখ প্রকাশ করা। এই পিডিপি এবং এই ন্যাশনাল কনফারেন্স এদেরও কিন্তু এগিয়ে আসা উচিত ছিল, এরা নিরপেক্ষ নয়। বেশ, একেবারেই তাই, সবার একসঙ্গে নেমে আসা উচিত, তার কারণ এটা সম্পূর্ণ ভারতের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন, আমাদের প্রত্যেকের প্রশ্ন। এবং ঠিক এ জায়গায় প্রীতমবাবু যে কথাটি বললেন অনেকটা ওই রকম হলো, ডেঙ্গু হয়েছে মশারা বিক্ষোভ করবেন, ঠিক বলেছেন। একেবারে অন্তিম লগ্নে ছিলাম, আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো তা হলো, দেখুন আর্টিকেল 370 বলুন বা জম্মু কাশ্মীরে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যা অবস্থা, পর্যটকেরা সত্যি সেখানে যেতে পারবেন তো? যে কথা স্থানীয় বাসিন্দারাও বলছেন যে বাণিজ্যে অসুবিধে হবে, অর্থাৎ বাণিজ্যে বসতে লক্ষ্মী আর জম্মু কাশ্মীরে খাটবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই কি ভবিতব্য ছিল? আর কতবার পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলে বলে দিনের পর দিন ইন্ডিয়ার ওপর অ্যাটাক হবে, আর ইন্ডিয়া আবারও ম্যাচুরিটি দেখাবে, বলবে না 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 এবার নয়, পরের বার একটু করেছি, পরের বার আবারও করব। নিশ্চয়ই নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনাথ সিং সরাসরি বার্তা দিয়েছেন এবার নো মার্সি পলিসি, এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অজিত দোভালের বৈঠক চলছে। কি বেরিয়ে আসে নির্যাস, নজর থাকছে। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়, প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 ট্রাইব টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।